দেখো, বাংলা ভাষায় বিজ্ঞান রচয়িতা রাজশেখর বসু, ঠিক আছে, যার ছদ্মনাম হচ্ছে পরশুরাম। তো এই যে প্রবন্ধ বিচিন্তা প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত, মানে বিচিন্তা এখানে তার যে চিন্তাধারা সেইটা বিভিন্ন রকম প্রবন্ধ, তার তার চিন্তাধারা, মানে বিভিন্ন দিক সম্পর্কে তার যে চিন্তাধারা সেটাই প্রবন্ধ আকারে এই বিচিন্তা প্রবন্ধ গ্রন্থে স্থান দিয়েছিলেন, ঠিক আছে। তো এই বিচিন্তাতে কিন্তু এরকম অনেকগুলো প্রবন্ধ আছে। প্রবন্ধ মানে কি, এগুলো বারবারই আমি বলি, প্রবন্ধ হচ্ছে যুক্তিনিষ্ঠ আলোচনা, অর্থাৎ যেগুলো তিনি বলেছেন সেগুলো নিয়ে তিনি গবেষণা করেছেন, ঠিক আছে। তিনি ভালো করে সেইগুলো নিয়ে আগে ঘাটাঘাটি করেছেন, তারপরে সেগুলো নিজের ভাষায় লিখেছেন। আচ্ছা, রাজশেখর বসু শৈশব সম্পর্কে জানা যায় তিনি ছোটবেলা থেকেই ভীষণই কৌতূহলী ছিলেন, ঠিক আছে। তাকে যদি কোনো খেলনা এনে দিত বাড়ি থেকে, তো তিনি কি করতেন, সে হাতুড়ি দিয়ে সে খেলনাগুলো ভাঙতেন, ঠিক আছে। ভেঙে সেগুলো দেখতেন যে এটা ঘুরছে কিভাবে, এটা বাজছে কিভাবে, আওয়াজটা কোথার থেকে আসছে, এসবগুলো তিনি ভাঙতেন, ছোটবেলাতে এরকম ইয়ে করতেন। আর তিনি একটু হিন্দি ভাষাটাকে বেশি সাপোর্ট করতেন। আর তার যে এই সাসপেন্স, এই কৌতূহলী, তিনি হয়তো এখন তোমরা তাকে সাহিত্যিক হিসেবে দেখছো, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড কিন্তু সায়েন্স, ঠিক আছে। তাও কি সায়েন্স বলতে যে সে সায়েন্স না, তিনি পদার্থ আর রসায়ন, হ্যাঁ, ফিজিক্স আর কেমিস্ট্রি, এই দুটোতেই তিনি কিন্তু অনার্স ছিলেন, ঠিক আছে, ডবল অনার্স। তাহলে বুঝতে পারছো কত ট্যালেন্টেড। তাই তিনি এই যখন বিভিন্ন বিষয়ে তিনি পড়াশোনা করেছেন বা প্রবন্ধ লিখেছেন বিজ্ঞানের উপরে ভিত্তি করে, তখন তিনি বেশ কিছু জায়গা আহ, দেখেছেন যে একটু সমস্যা ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। সেই সমস্যাগুলো কি, না বাংলা ভাষায় বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞানের এমন অনেক টার্ম আছে যেইগুলো ল্যাটিন থেকে এসছে বা ইংরেজি থেকে এসছে, সেইগুলো যদি আমরা বাংলাতে বলি তাহলে সেগুলো আমরা বুঝতে পারবো না, ঠিক আছে। সেগুলোর জন্য সেই টার্মটাই প্রয়োজন। হ্যাঁ, মনে করো ক্রোমোজোম, এর কি বাংলা বলবে, ঠিক আছে। তো এরকম কিছু কিছু, হ্যাঁ সুতো, এরকম কিছু কিছু টার্ম আছে যেগুলো হচ্ছে আহ, বিজ্ঞানের ভাষা অর্থাৎ ইংরাজি সেইগুলো মানানসই, বাংলা ভাষায় কিন্তু এর ব্যাখ্যা এখনো বেরোয়নি। তাই সেই সম্পর্কে তিনি আলোচনা করেছেন যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করতে গেলে তার কি সুবিধা অসুবিধা সেইগুলো আছে। এখান থেকে তোমাদের বিশেষত দুটো প্রশ্নই আসে: বাংলা ভাষায় বিজ্ঞানের সুবিধাগুলো কি, হ্যাঁ, অসুবিধাগুলো কি, আর সেগুলো কিভাবে দূর করা যাবে, ঠিক আছে, এই প্রশ্নটা আসে। আর আসে এই যে ত্রিবিধ অলংকার, ঠিক আছে, এইটা আসবে লাস্টের দিক দিয়ে। এই দুটো প্রশ্নটুকুনি ভালো করে দেখে রাখবে। আর তার তিনি যে বিজ্ঞানের ভাগটা করেছিলেন পাঠকদের, তাদের যে ইয়ে আছে, পাঠকদের কয় রকম পাঠক আছে তাদের যে ভাগ, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। যাই হোক, দেখো এখান থেকে পরপর বলছি। যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি তিনি দুইটা শ্রেণীতে ভাগ করেছেন। প্রথমটা কি, যারা ইংরাজি জানে না বা অতি অল্প জানে, মানে কি ইংরাজি হয় জানেই না, আর জানলেও খুব সামান্য নলেজ আছে ইংরাজির, অল্প বয়স্ক ছেলে মেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোক এ শ্রেণীতে পড়ে। মানে একদম ছোটরা আর একদম হচ্ছে বয়স্ক শ্রেণীর মানুষ, যারা খুব অল্প অর্ধেক হচ্ছে পড়াশোনা করেছে ইংরাজি নিয়ে। আর দ্বিতীয় শ্রেণীর পাঠক কারা, তাদের মধ্যে নলেজ আছে, তারা ইংরাজি বিষয় জানে এবং ইংরেজি ভাষাতেও অল্প অল্প বিস্তর বিজ্ঞান পড়েছেন। আচ্ছা, এইবার প্রথম শ্রেণীর পাঠকদের পরিচয় তিনি দিয়েছেন কি, যে বিজ্ঞানের সঙ্গে পূর্ব কোনো পরিচয় নেই প্রথম শ্রেণীর পাঠকদের, এরা বিজ্ঞান কি এই সম্পর্কে অত নলেজ নেই। তারা গুটিকত ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো শিখেছেন, যেমন টাইফয়েড, আয়োডিন, মানে কি চলতি জীবনে যেটুকুনি তাদের সামনে এসছে সেটুকুনি তাদের নলেজে আছে। টাইফয়েড, আয়োডিন, মোটর, ক্রোটন, জেব্রা, হ্যাঁ, এই টাইপের কিছু কিছু শব্দ, সিম্পল ইংলিশ, এগুলো তারা শুনেছেন, জানেন। অনেক রকম স্থূল তথ্যও তাদের জানা থাকতে পারে, মানে কি যেগুলো একটুখানি কঠিন বা দুর্বোধ্য বিষয়, স্থূল মানে স্বাভাবিকভাবে মোটা, কিন্তু এখানে দুর্বোধ্য
মানে হিসেবে দুর্বোধ্য দেখা হচ্ছে, যেটা কঠিন। সেরকম কিছু তথ্য তো জানা থাকতে পারে, তা সবাই তো সমান না। কেউ কেউ হয়তো একটা স্পেসিফিক কোনো বিষয় সম্পর্কে ভালো জানেন, ঠিক আছে। আচ্ছা, যেমন জল আর কর্পূর উবে যায়, পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা, লাউ কুমড়ো জাতীয় গাছে দুরকম ফুল হয়। অর্থাৎ এগুলো সবাই জানে না, তারা এইসব বিষয়গুলো অল্প অর্ধেক জানেন। আচ্ছা, এইরকম সামান্য জ্ঞান থাকলে সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক তথ্য তারা কিছুই জানে না। মানে কি, এইগুলো তার কাছে কিন্তু সামান্য জ্ঞান। এবার বিজ্ঞানে তুখর হতে গেলে কিন্তু আরো বেশি পরিমাণ নলেজ দরকার হবে। আচ্ছা, এই শ্রেণীর পাঠক ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত, অর্থাৎ ইংরেজি ভাষার প্রভাব তাদের নেই। সেজন্য বাংলা পরিভাষা আয়ত্ত করে বাংলা বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কার বিরোধী নয়। অর্থাৎ কি, এবার যেহেতু এই শ্রেণীর পাঠক, অর্থাৎ প্রথম শ্রেণীর পাঠক ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত, ইংরেজি ভাষা সম্পর্কে অত বেশি মাথা ব্যথা নেই, তারা বাংলা পরিভাষা আয়ত্ত করে বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কার বিরোধী নয়। অর্থাৎ মানে কি, তার মতে তারা বিজ্ঞানটাকে শিখতে গেলে সেটাকে বাংলায় চিন্তা ভাবনা করে তারপরে শিখবেন, ঠিক আছে। ডিরেক্টলি সেটাকে বিজ্ঞান হিসেবে চিন্তা করলে হবে না, সেটাকে ট্রান্সলেশন করে বাংলাতে এনে সেখান থেকে তারা শিখতে চাইছে। ছেলেবেলায় আমরা ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি বই পড়তে হয়েছিল। এবার ব্রহ্মমোহন মল্লিক, হ্যাঁ, যিনি জ্যামিতি বই লিখেছিলেন, জ্যামিতি বইয়ের রাইটার, অর্থাৎ অনেক পুরনো একজন লেখক। তিনি বাংলায় জ্যামিতির বই লিখেছিলেন যে নির্দিষ্ট সীমা বিশিষ্ট সরলরেখার উপর একটি সমবাহু ত্রিভুজ অঙ্কিত করিতে হইবে। এর মানে বুঝতে অসুবিধা হয়নি, তার মানে কি, তিনি সহজ ভাষায় বলেছিলেন। এর এর মধ্যে কোনো ভাষার জটিলতা ছিল না। তোমরা যদি আগেকার কোনো জ্যামিতি বই বা অঙ্ক বই, এগুলো তোমরা আগেকার বই পড়তে পারো, দেখবা আগেকার বইগুলো কিন্তু অনেক বেশি সহজ সরল, ঠিক আছে। আগেকার বইগুলো যদি কারো মনে হয় পড়বে, দেখবে পুরোনো বই যদি কারোর কাছে থাকে, অনেক মানে তার পুরোনো জামানার, দেখবে অনেক সহজ সরল ভাষায় লেখা। এখন যত দিন যাচ্ছে বেশি সবকিছু কঠিন ভাবে প্রেজেন্ট করা হচ্ছে, একই জিনিস আরো ঘুরিয়ে পেঁচিয়ে প্রেজেন্ট করা হচ্ছে, ঠিক আছে। তাই বলছে, ভাষাগত বিরোধী সংস্কার ছিল না বলে সেগুলো সহজভাবেই তিনি বুঝতে পেরেছিলেন। কিন্তু যারা ইংরেজি জিওমেট্রি পড়েছে তাদের কাছে উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না। কিন্তু বলছে, যারা ইংরেজির মাধ্যমে জিওমেট্রি, জ্যামিতি না, যেটা বাংলায় জ্যামিতি হয়, ইংরেজিতে জিওমেট্রি, জিওমেট্রির ভাষায় যদি কেউ এই বাংলা কথাটা পড়ে থাকেন, তার কাছে মোটেও সুশ্রাব্য মানে শুনতে শ্রুতি মধুর, সুশ্রাব্য মানে শ্রুতি মধুর, সেটা শুনতে কখনোই সুশ্রাব্য ঠেকবে না, মানে কঠিন লাগবে তার কাছে শুনতে। যে ইংরাজিতে জানে তার কাছে ইংরাজিটাই সহজ, বাংলা কঠিন, ঠিক আছে। আচ্ছা, তাই বলছে তার মানেও স্পষ্ট হবে না। যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি পরার অভ্যাসটা একটু শক্ত। ইজার বলতে পাজামা, ঠিক আছে। যে ব্যক্তি সারা জীবন পাজামা পরে এসছে, তার কাছে হঠাৎ করে ধুতি পরতে দিলে খুলে যেতে পারে। অর্থাৎ পাজামা গাডার বা দড়ি দিয়ে বেঁধে পরতে পারবে, ঠিক আছে। কিন্তু ধুতি পরতে দিলে ধুতি কিভাবে কি বাঁধন সে জানে না, খুলে যেতে পারে। অর্থাৎ যার কাছে যেটা হচ্ছে অভ্যাস, তার কাছে সেটা তো সহজ, ঠিক আছে। যে ইংরাজিতে পড়েছে তার কাছে ইংরাজিটা সহজ, যে বাংলায় পড়েছে তার কাছে বাংলাটা সহজ। আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, তাতে অনেকে মুশকিলে পড়েছেন, কারণ তাদের নতুন করে শিখতে হচ্ছে। অর্থাৎ সরকার বলতে তৎকালীন যে ব্রিটিশ সরকার, তার রাজকার্যে বাংলায় পরিভাষায় চালাচ্ছে, ফলে অনেকে তাতে মুশকিলে পড়েছেন। আবার তার কারণ কি, তাদের নতুন করে সবকিছু শিখতে হচ্ছে, ঠিক আছে। এটা দুই পক্ষের বলা যেতে পারে। যারা ব্রিটিশ আছে তাদেরকে নতুন করে বাংলা শিখতে হচ্ছে, আর যারা বাঙালি আছে তাদেরকে নতুন করে আবার ইংরেজি শিখতে হবে, না হলে একে অপরের ভাষা বুঝতে পারবে না। তাই তিনি বলছেন পরের পেজে দেখো, পূর্বোক্ত প্রথম শ্রেণীর পাঠক যখন বাংলায় বিজ্ঞান শেখে তখন ভাষার জন্য তার বাধা হয় না, বিষয়টি যত্ন করে বুঝতে হয়। তাহলে প্রথম শ্রেণীর পাঠক যখন বাংলায় বিজ্ঞান শেখে, অর্থাৎ বাংলা তার কাছে সহজ, তাই বাংলায় যখন বিজ্ঞান শিখতে চাইছে তখন মোটামুটি যত্ন করে বুঝতে হয়
কিন্তু তার কাছে বাধা হয় না ভাষার জন্য, যেহেতু তিনি বাংলা ভাষায় বেশি অভ্যস্ত। পাশ্চাত্য দেশের শিক্ষার্থীর চেয়ে তাকে বেশি চেষ্টা করতে হয় না। এবার বলছে সে পাশ্চাত্য দেশের শিক্ষার্থীরা তারা যতটা চেষ্টা করবে এই বাংলা ভাষায় বিষয়টা আয়ত্ত করার জন্য, ততটা বেশি তারা নিজেদের ভাষায় বেশি কমফোর্টেবল, অর্থাৎ বাংলা ভাষায় বেশি তারা ভালো বুঝতে পারবে। ইংরাজিটা বাংলা ভাষায় অনুবাদ করে বুঝতে চাইলে তখন সেটা ভালো বুঝতে পারবে, কিন্তু ব্রিটিশরা আবার বাংলা ভাষা ভালো বুঝতে পারবে না, ঠিক আছে? এইটাই বলতে চাইছেন। কিন্তু দ্বিতীয় শ্রেণীর পাঠক যখন বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ পড়েন, তখন তাকে পূর্ব সংস্কার দমন করে, অর্থাৎ ইংরাজির প্রতি অতিরিক্ত পক্ষপাত বর্জন করে প্রীতির সহিত মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয়। এই কারণে পাশ্চাত্য পাঠকের তুলনায় তার পক্ষে একটি বেশি চেষ্টা করা আবশ্যক। মানে কি, এবার যদি কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ পড়তে হয়, তাহলে এই শ্রেণীর পাঠকরা কি করবে, তাদের কাছে কঠিন লাগবে। তার কারণ তারা তো বাংলা ভাষায় অভ্যস্ত, বাংলা ভাষা সহজভাবে তারা বুঝতে পারে। কিন্তু যখন ইংরাজি ভাষায় বুঝতে চেষ্টা করছে, তখন ইংরেজদের কাছে অর্থাৎ ব্রিটিশদের কাছে সেটা সহজলভ্য মনে হচ্ছে। কিন্তু এই প্রথম শ্রেণীর পাঠকদের কাছে সেটা আবার অনেক কঠিন, সেটা ইংরাজির মতন করে ভাবতে হবে, অনুবাদ করতে চাইছেন অনুবাদ হচ্ছে না, কোনো জায়গায় ট্রান্সলেশন নেই, অর্থাৎ সেই বিষয়টা আর বুঝতেই পারবেন না, ঠিক আছে? অর্থাৎ এইখানে দুটো পরস্পর বিরোধী একটা জায়গা দেখানো হয়েছে। ব্রিটিশদের কাছে বৈজ্ঞানিক লেখার পক্ষে ইংরেজি ভাষা খুবই কমফোর্টেবল, কিন্তু বাংলা ভাষা কঠিন। আবার যারা বাংলা ভাষায় বিজ্ঞান পড়তে অভ্যস্ত, তাদের কাছে আবার ইংরেজি ভাষা কঠিন। হ্যাঁ, আহ, বাংলা ভাষা সহজ, ইংরেজি ভাষা তাদের মাথায় ঢুকবে না, ইংরেজি ভাষা, ঠিক আছে? এই দুটো কিন্তু পার্থক্যটা ভালো করে মাথায় রাখবে। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে। আচ্ছা, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করতে কি কি সমস্যা হবে? সেই ক্ষেত্রে তিনি বলেছেন, বাংলা পারিভাষিক শব্দ প্রচুর নেই। মানে মনে করো যেই শব্দগুলো আমি বাংলায় করে আনবো, ট্রান্সলেশন করে আনবো, সেইগুলো যে বাংলা মানে সেই মানেগুলো এখনো তৈরি হয়নি। পরিভাষা মানে কি, তার যে ডিকশনারিতে তার কোনো অর্থ নেই, ইংরাজি দিলে ইংরাজি হয়তো বসিয়ে দেবে মানে মানে হিসাবে, ঠিক আছে? যেমন স্কুল মানে বিদ্যালয়, সবাই জানে। আর যদি বিদ্যালয়ের পরিভাষায় না থাকে, তাহলে স্কুল মানে স্কুলই দেবে। বোঝা গেল? অনেক বছর পূর্বে বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বিদ্বৎসাহী লেখক নানা বিষয়ে পরিভাষা রচনা করেছিলেন। মানে কি, ডিকশনারি বের করেছিলেন কয়েকজন বিদ্বৎসাহী লেখক, অর্থাৎ বিদ্যার বিষয়ে উৎসাহী এমন কয়েকজন লেখক মিলে এই বিভিন্ন পরিভাষা অর্থাৎ ডিকশনারি তৈরি করতে চেয়েছিলেন। তোমরা ক্লাস 8-এ পড়েছিলে হরিচরণ বন্দ্যোপাধ্যায়, মনে আছে? সেই প্রবন্ধ তৈরি করেছিলেন সংস্কৃত শব্দকোষ, মানে অনুবাদ, বিভিন্ন শব্দ থেকে বিভিন্ন ভাষা থেকে সংস্কৃতে ট্রান্সলেশন করা, ঠিক আছে? ঠিক সেরকম সেগুলোকে বলা হয় পরিভাষা। এর জন্য পরিভাষা সমিতি চেষ্টা করেছিল। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কিন্তু কয়েকজন সাহিত্যিকরা চেষ্টা করেছিল আমরা এরকম পরিভাষা তৈরি করব। তারা তৈরি করেও ছিলেন, কিন্তু তাদের উদ্যোগে এই ত্রুটি ছিল যে তারা একযোগে কাজ না করে স্বতন্ত্রভাবে করেছিলেন। ফলে সংকলিত পরিভাষার সাম্য হয়নি। একই ইংরেজি সংজ্ঞার বিভিন্ন প্রতিশব্দ রচিত হয়েছে। অর্থাৎ মনে করো এখানে আমরা এতজন আছি, এবার আমরা মিলে সবাই ঠিক করলাম যে যেই ইংরেজি শব্দগুলোর বাংলা আমরা মানে বের করবো, হ্যাঁ, সেইগুলো আমরা ডিকশনারিতে বিভিন্ন রকম ভাবে স্থান দেব, ঠিক আছে? এবার বিভিন্ন রকম ভাবে সবাই কাজে লেগে গেল, ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করে করে লেখা হচ্ছে। যখন সেগুলো এক জায়গায় করা হয়েছে, ছাপানো হবে, তখন এসে দেখা দেখা যাচ্ছে এক একজনের লেখা এক এক রকম হয়ে গেছে। বিজ্ঞানের যে অনুবাদগুলো এক একজন এক এক রকম ভাবে অনুবাদ করেছে, কারো অনুবাদের সঙ্গে সবটা ম্যাচ করছে না। সেক্ষেত্রে আবার সমস্যা হয়েছে, অর্থাৎ যারা যা করলো সেই উলুবনে মুক্ত ছাড়ার মতন হলো, কাজে কিছুই আসলো না। তার কারণ কি, তারা একযোগে কাজ করেনি, তারা আলাদা আলাদা ভাবে কাজ করেছে। বুঝতে পেরেছো? বুঝতে না পারলে কিন্তু সঙ্গে সঙ্গে কোশ্চেন করবে যে এই জায়গাটা বুঝতে পারিনি। আচ্ছা, 1936 সালে এইবার এইটা কিন্তু ছিল পরিভাষা সমিতির কাছে একটা চ্যালেঞ্জ, যে আমরা পারলাম না, ফলে আমাদের নতুন ভাবে আবার চেষ্টা করতে হবে। যেহেতু তাদের একটা শিক্ষা ছিল, নেক্সট টাইম যখন করবে তারা তারা আরো নিখুঁত ভাবে কাজ করতে চাইবে, সেক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয়, তার আগেই তার এটা থেকে গেছে, অভিজ্ঞতা থেকে গেছে। তাই কি হলো, 1936 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় আর একটা পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন। তখন এই দায়িত্ব ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? আর এই লোক রয়েছে মাথায়, মানে বুঝতেই পারছো, আগে যেহেতু ফেল্ড হয়েছে, ফলে একটা ভালো লোককে দিয়ে
চেষ্টা করেছেন ইয়ে করানোর, ট্রানজিশন করানোর। ফলে এই যে পরিবার সমিতি, তাতে বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক, ভালো 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 লোকজনদের নিয়েছে। দেখো, অধ্যাপক, সংস্কৃতজ্ঞ, পণ্ডিত, কয়েকজন লেখক একযোগে কাজ করেছিলেন। তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছিল। এবার একযোগে মানে কি, একত্রিত ভাবে। মনে করো আমরা সবাই মিলে আলাদা আলাদা কাজ করেছিলাম, যেটা পরে সেটা কি করা হলো, প্রত্যেকটা ওয়ার্ড বিবেচনা যাচাই করা হচ্ছে যে এর অর্থ এ কি লিখেছে, ও কি লিখেছে, সে কি লিখেছে, সব মিলিয়ে একটা নির্দিষ্ট অর্থ বের করা সহজতর। ঠিক আছে? ফলে এটা কিন্তু অধিকতর সফল হয়েছিলেন, যার দায়িত্বে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে? আচ্ছা, পরিভাষা রচনা একজনের কাজ নয়, সমবেতভাবে না করলে নানা ত্রুটি হতে পারে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলন খুব বড় নয়, আরও শব্দের আয়োজন আছে, প্রয়োজন আছে, এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক। অর্থাৎ যে সংকলনটা করা হয়েছিল খুব বেশি বড় ছিল না, আরো বেশি ওয়ার্ডট্রোব দরকার, আরো শব্দ ভান্ডার দরকার, তার জন্য ব্যবস্থা করতে হবে। কিন্তু দরকার মতন বাংলা শব্দ পাওয়া না গেলেও বৈজ্ঞানিক রচনা চলতে পারে। অর্থাৎ বৈজ্ঞানিক রচনা বলছে যে বাংলা ভাষা অর্থ আমি পাইনি, এই বৈজ্ঞানিক টার্মটার অর্থ হয়তো পাওয়া যায়নি, তাও বিজ্ঞানটা বন্ধ হবে না, চলতে পারে। কিভাবে চলতে পারে? যতদিন উপযুক্ত প্রমাণ, উপযুক্ত ও প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয়, ততদিন ইংরাজি শব্দই বাংলা বানানো চালালে ভালো। মানে ওই যে ক্রোমোজোম বললাম, ক্রোমোজোমের বাংলা অর্থ পাওয়া যায়নি, ওটাকে ক্রোমোজোম বলেই সবাই চিনুক। বোঝা গেল? এই ছোট 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 জায়গাগুলো কিন্তু ধরবে। মানে ব্যাপারটা কি বলতো, যেহেতু প্রবন্ধ তো একটু ফুটিয়ে না বুঝলে কিন্তু মাথায় ঢুকবে না, কিন্তু কি বলতে চাইছে মাথার উপর দিয়ে যাবে। তাহলে কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করছে ভাবো। প্রথম কি কাজ করলো, এক জায়গায় কাজ করেনি, আলাদা আলাদা কাজ করেছিল। ফলে পরিবার সমিতি কি করেছিল, অধিকাংশতরে বিফল হয়েছিল। পরে 1936 সালে চেষ্টা করা হলো, সেটা আরো অনেক অভিজ্ঞদের কাজে লাগানো হলো, ফলে অধিকতর সাফল্য অর্জন হলো। তারপরেও দেখা যাচ্ছে কিছু কিছু শব্দ আছে যেগুলোর বাংলা মানে পাওয়া যাচ্ছে না। তখন কি করা হচ্ছে, ইংরেজি যে শব্দগুলো সেইগুলোই বাংলা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে? ওই যে বললাম, ওই শব্দটাকে বাংলা বলেই চালিয়ে দেওয়া হচ্ছে, ওটা বাংলা বলে শিখে নিক। বিশ্ববিদ্যালয় নিযুক্ত সমিতির বিস্তর ইংরেজি শব্দ বজায় রেখেছেন। এবার কি, বিশ্ববিদ্যালয় যে নিযুক্ত সমিতি, তখন তারা খাটাখান্ডি বন্ধ করে দিল, বেশি খাটাখান্ডি দরকার নেই। ঠিক আছে? বাঙালি মানেই অলস জাতি। ঠিক আছে? ফলে যেগুলো ইংরেজিতে পাচ্ছে না, মোটামুটি ওইটা চালিয়ে দিচ্ছে, ইংরেজিতে বাংলায় চালিয়ে দিচ্ছে। আচ্ছা, তারা কি বিধান দিয়েছিলেন, যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে। মানে ইংরেজিগুলোই বাংলা বানান দিয়ে চলবে চলবে ঠিক আছে? যেমন অক্সিজেন, প্যারাডাই ক্লোরোবেনজিন, হ্যাঁ, এগুলোর কি বাংলা মানে বের করবে বলো? এই যে মনে করো প্যারাডাই ক্লোরোবেনজিন, এর বাংলা মানে কি, কি করে বের সম্ভব? অক্সিজেন না হয় শ্বাসবায়ু, প্রাণবায়ু বলে চালিয়ে দেওয়া গেল। ঠিক আছে? তাও সঠিক এটা পাওয়া যাবে না। আচ্ছা, উদ্ভিদ ও প্রাণী জগৎ, প্রাণীর জাতিবাচক ও পরিচয়বাচক অধিকাংশ শব্দ, অর্থাৎ যেটা দ্বারা উদ্ভিদ ও প্রাণীর পরিচয়, ধরো অর্থোপেডা, হ্যাঁ, ইনসেক্ট, হ্যাঁ, এই টাইপের জিনিসপত্র যেগুলো রয়েছে, হ্যাঁ, যেমন ফার্ন, ম্যালভাসি, ইনসেক্ট্রা, এই যে জিনিসগুলো বিভিন্ন প্রজাতির নাম, এই প্রজাতির নামগুলো সেইগুলোই বাংলায় চালিয়ে দেওয়া হোক। তারপরে কি বলছে, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, মানে বৈজ্ঞানিক জ্ঞান অনেক কম। প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় না থাকলেও কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন। বলছে প্রাথমিক বিজ্ঞানের যদি কিছু পরিচয় না থাকে, তাহলে সে কি করে শিখবে? পাশ্চাত্যের তুলনায় আমাদের দেশ কত, এমনি এখনো তাই কতটা ব্যাকডেটেড পাশ্চাত্যের তুলনায়, তখন তাহলে ভাবো 100 বছর আগে তখন কেমন ছিল। ঠিক আছে? আরো ব্যাকডেটেড ছিল। তো ইংরেজি ভাষা মানুষের জ্ঞান ছিল না বললেই চলে, 6, 7, 8 থেকে এবিসিডি শিখতো। আচ্ছা, তারপরে বলছে কি, ইউরোপ আমেরিকায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য এবং তা সহজেই বোঝে। অর্থাৎ ইংরেজি ভাষায় আমেরিকায় যে পপুলার সায়েন্স, অর্থাৎ যে সংবাদপত্রে বিভিন্ন বিজ্ঞান বিষয় ছাপা হবে, সেইগুলো তারা ভালো বুঝে যাবে। কিন্তু সেইগুলো যদি বাংলায় আনা হয়, বাঙালিরা কেউ বুঝতে পারবে না। সেটা সেই দেশের ক্ষেত্রেই উপযোগী। কিন্তু আমাদের দেশের বর্তমান অবস্থা তেমন নয়। বয়স্কদের জন্য যা লেখা হয়, তাও প্রাথমিক বিজ্ঞানের মতো গোড়া থেকে না লিখলে বোধগম্য হয় না। এবার বাঙালি মানে গরু। ঠিক আছে? গরুদের বোঝাতে গেলে কি করতে হবে, বেশি কঠিন শব্দ প্রয়োগ করলে হবে না, যতটা সহজে একদম পুরো গোড়া থেকে মানে ধরে ধরে লিখে লিখে বাঙালিদের বোঝাতে হবে, মানে বাঙালি ভুলভাল বুঝবে। ঠিক আছে? একদম গোড়া থেকে ধরে ধরে বোঝাতে হবে,
কিন্তু ব্রিটিশদের ক্ষেত্রে বা ইংরেজদের ক্ষেত্রে ইংরেজি ভাষা তারা চর্চা করে, তাদের ক্ষেত্রেও এগুলো অতটা কঠিন হবে না, কিন্তু বাঙালিদের ক্ষেত্রে বোঝানো খুবই কঠিন। জনসাধারণের জন্য যারা বাংলায় বিজ্ঞান লেখেন তারা এই বিষয়ে অবহিত না হলে তাদের লেখা জনপ্রিয় হবে না। অর্থাৎ যারা বাংলা ভাষায় বিজ্ঞান লিখছেন, সেই বিজ্ঞানটা কি করবে, সব জায়গায় ছড়িয়ে যাবে, তারা পড়বে, বিভিন্ন পাঠক বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ হবে। এবার যদি বিজ্ঞানিক প্রবন্ধগুলো এমনভাবে লিখেছেন যে সে ছাড়া আর কেউ বুঝতে পারছে না, তা সে কেউ আর পড়বে? তাই যে লিখবেন তাদের ক্ষেত্রে তিনি বলছেন তাদের কিন্তু সহজ সরল বোধগম্য ভাষায় লিখতে হবে, বিজ্ঞানের ভাষায়। ঠিক আছে, কিছু কঠিন টার্ম ইউজ করলে হবে না, তার লেখা জনপ্রিয় হবে না। অবশ্য কালক্রমে এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে, তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। বলছে কি, আস্তে আস্তে যখন বিজ্ঞান শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে, প্রচারিত হবে, তখন কিন্তু আস্তে আস্তে বিজ্ঞানের বিষয়টা মানুষ শিখতে পারবে। তার আগে পর্যন্ত কিন্তু মানুষের কাছে বিজ্ঞানটা অনেক কঠিন বিষয়। বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনো আয়ত্ত করতে পারেননি। আচ্ছা, অনেক স্থলে তাদের ভাষা আড়ষ্ট এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। তার মানে কি, রচনা পদ্ধতির ক্ষেত্রে কি করছে, মনে করো কোনো থিওরি বিদেশে আবিষ্কার হয়েছে, সেটা বাঙালিদেরকে বোঝাতে হবে। কি করে বোঝাবে? অনেকে কি করছে, যেই ভাষায় ট্রান্সলেশন করেছে সেই ভাষাটা আড়ষ্ট, জড়সড়। জড়সড় মানে কি, তাদের মাথায় সাধারণ মানুষের ঢুকবে না যে ভাষায় তিনি লিখেছেন। আর কি থাকছে, ইংরেজির আক্ষরিক অনুবাদ। ঠিক আছে, সেগুলো যেটা আছে তার কোনো অনুবাদ না পেয়ে, পরিভাষা না পেয়ে, যেটা আছে সেটাতেই অনুবাদ করে সেটাতেই দিয়ে লিখে ছেড়ে দিল, কেউ বুঝতে পারবে না লেখা। বোঝা গেল? রচনা পদ্ধতি ভুলভাল। এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। তিনি কিন্তু বৈজ্ঞানিক সাহিত্য লিখতেন, তার জন্য তিনি বলেছেন যে বৈজ্ঞানিক সাহিত্যগুলো প্রতিষ্ঠা করতে গেলে ভাষার কিন্তু সহজলভ্যতা হতে হবে, সুপ্রতিষ্ঠিত না হলে কিন্তু বৈজ্ঞানিক লেখাটা সুপ্রতিষ্ঠিত হবে না। অনেক লেখক মনে করেন ইংরেজি শব্দের যে অর্থব্যাপ্তি বা কন্নোটেশন, অর্থব্যাপ্তি বা কন্নোটেশন মানে অর্থের বিস্তার, ঠিক আছে, বাংলা প্রতিশব্দ ঠিক তাই হওয়া চাই। আচ্ছা, অনেক লেখক কি মনে করেন যে ইংরেজি শব্দের একটা শব্দ বললে তার যে অর্থের বিস্তার, আচ্ছা, যে কোনো শব্দের অর্থের বিস্তার মানে কি, এই মনে করো মন, মন বলতে আমরা যেটা বুঝি এটা বিস্তার মানে আছে, ঠিক আছে। আবার মনে করো এই যে হার্ট, হার্ট আর মন দুটোরই একই রকম বিস্তার হবে, ঠিক আছে, হ্যাঁ, হৃদয়, একই রকম বিস্তার হবে। তাই বলছে কি, যে অর্থব্যাপ্তি ইংরাজি শব্দের যেমন হবে, বাংলায় যেটা আমি সেটার বদলে বসাবো, ইংরেজি যে শব্দের বদলে আমি বাংলাটা ইউজ করব, সেই বাংলা শব্দটার যেন বিস্তারটা একই রকম হয়। অনেক ক্ষেত্রে কি হয়, বিস্তার কমে যায়, অর্থ বিস্তার কমে যায়, মানে এটা ব্যাপক অর্থটা বোঝায় না, এটা ক্ষুদ্র অর্থ বোঝায়, সেরকম হলে হবে না। বাংলা প্রতিশব্দ ঠিক তাই হওয়া চাই, এই জন্য অনেক সময় তারা অদ্ভুত অদ্ভুত শব্দ প্রয়োগ করেন। এবার কি, বিস্তার ভালো করার জন্য দেখা যাচ্ছে ঠিকঠাক শব্দ না প্রয়োগ করে বিভিন্ন টাইপের অদ্ভুত শব্দ প্রয়োগ করেছেন। যেমন ইংরেজি সেন্সিটিভ নানা অর্থে চলে। সেন্সিটিভ মানে কি, স্পর্শকাতর, সেন্সিটিভ মানে হচ্ছে স্পর্শকাতর। এইবার দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় সেন্সিটিভ শব্দটা চলে, স্পর্শকাতর শব্দটা বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। যেমন কি, সেন্সিটিভ পার্সন মানে সেন্সিটিভ পার্সন বলতে বোঝাচ্ছে স্পর্শকাতর ব্যক্তি, যে হয়তো অল্পতেই রাগ করে বা অল্পতেই কেঁদে ফেলে, অল্পতেই কষ্ট পায়, সেন্সিটিভ। আচ্ছা, আচ্ছা, সেন্সিটিভ প্লান্ট, সেন্সিটিভ ব্যালেন্স, ফটোগ্রাফি পেপার ইত্যাদি। বাংলায় অর্থভেদে শব্দ প্রয়োগ করাই উচিত। সেন্সিটিভ পার্সন মানে এই যে অভিমানী, তারপর কি, ব্যথাপ্রবণ, আচ্ছা, উত্তেজি, সুবেদী, সুগ্রাহী, এইগুলো অবধি ঠিক আছে অর্থ। কিন্তু কেউ যদি বলে সেন্সিটাইজড পেপার মানে স্পর্শকাতর কাগজ, এটা কি হয়, কাগজ আবার স্পর্শকাতর হয়? কিন্তু তার অর্থটা কিন্তু একদিক দিয়ে ঠিক, কারণ কাগজটা একটুখানি জড়িয়ে করলেই ছিঁড়ে যাবে, কিন্তু সেইটা কিন্তু এই ক্ষেত্রে খাটানো যাবে না। স্পর্শকাতর কাগজ বা অনুভূতিপ্রবণ কাগজ কিন্তু হয় না, ঠিক আছে। হয়তো ওটা একরকম মানে একরকম ভাবে ঠিক, কেন কাগজটা কিন্তু একটুখানি করলে ছিঁড়ে যাবে, ঠিক আছে, সেটা কিন্তু, কিন্তু তাও কেউ কেউ লিখে থাকেন, বলছে এই যে শব্দগুলো এগুলো লেখা বারণ, তাও কেউ কেউ লিখে দিচ্ছে। বলছে এর জায়গায় যদি সুগ্রাহী কাগজ লেখা যায় তাও কিছুটা মানে ঠিকঠাক দাঁড়াবে।
আচ্ছা, অনেক ক্ষেত্রে লেখক, লাস্ট পেজ, অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন, মানে ভাবছে ইংরেজিতে, লিখছে বাংলায়, ঠিক আছে? সেই ক্ষেত্রে রচনা উৎকট হবে, মানে আরো বেশি কঠিন হয়ে যাবে। যেমন কি, দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচ দ্য ব্লু প্রিন্ট স্টেজ, অর্থাৎ এর মানেটা হচ্ছে পরমাণু ইঞ্জিন নীল চিত্রের অবস্থাতেও পৌঁছায়নি। এরকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ, অর্থাৎ যেটা আছে হুবহু অনুবাদ লিখে দিয়েছে। হুবহু অনুবাদ লেখার ফলে এর মানেটা আরো বেশি কঠিন হয়ে গেছে। কিন্তু এটাকে যদি সে ইংরাজিতে না ভেবে বাংলায় ভাবতো, অর্থাৎ সে ভাবটা নিত, সেন্টেন্সের মিনিংটা না, সে সেন্টেন্সের ভেতরের আভ্যন্তরীণ ভাবটা নিত, তাহলে সে এইভাবে লিখতে পারতো, পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনো প্রস্তুত হয়নি। মানেটা কিন্তু একই, ভাবটা কিন্তু একই, কিন্তু শব্দগুলো আলাদা, হুবহু অনুবাদ করা হয়নি, ঠিক আছে? হুবহু অনুবাদ করতে গেলে রচনা উৎকট হয়ে যাচ্ছিল, সেই জন্য ভাবটাকে অনুবাদ করা হলো। তোমাদের ঠিক যেভাবে ইটুবি করা হচ্ছে ভাবানুবাদ, ঠিক সেই রকম ভাবে কিন্তু। তারপরে কি বলছে, হোয়েন সালফার বার্নস ইন এয়ার দ্য নাইট্রোজেন ডাজ নট টেক পার্ট ইন দ্য রিয়াকশন, অর্থাৎ যখন গন্ধক হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এরকম মাছি মারা নকল না করে, মাছি মারা নকল মানে কি, এটা হচ্ছে প্রবাদ, হুবহু অনুবাদ, ভাবানুবাদ নয়। এটা আছে মানে আই অ্যাম এ বয়, আমি হই একটি বালক, হ্যাঁ, এরকম একটা এরকম বিষয়। তাই বলছে তিনি এটা না বলে নাইট্রোজেন কোনো পরিবর্তন হয় না লিখলে বাংলা ভাষা বজায় থাকে, অর্থাৎ এটা শুনতে শ্রুতিমধুর লাগে এবং অর্থও একই রকম থাকে, পাল্টে যায় না। তাই বলছে অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। এই ধারণা পুরোপুরি ঠিক নয়। অনেকে ভাবেন কি যে পারিভাষিক যে শব্দগুলো রয়েছে সেগুলো আমি বাদ দেবো, কিন্তু পারিভাষিক শব্দ কিছু কিছু জায়গায় দেওয়া প্রয়োজন, আর কিছু কিছু জায়গায় যে মানে দিতে হবে, আর কিছু কিছু জায়গায় বাদ দিলেও হয়, ঠিক আছে? যেমন কি, যেমন অমেরুদণ্ডী লেখার বদলে লেখা যেতে পারে যে যেসব জন্তু শিরদাঁড়া নেই। মানে কি, অমেরুদণ্ডী বলতে এটা পারিভাষিক শব্দ, যে জন্তু শিরদাঁড়া নেই তাকে বলা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। এইটা না লিখে কোনো কোনো জায়গায় সেটা ভাবের বিস্তার করে লিখতে হবে। বলতে পারছো তো জিনিসটা? মানে সংক্ষেপে না লিখলে বিস্তারে লিখতে বলছে মানুষের বোঝার সুবিধার ক্ষেত্রে। কিন্তু আলোক তরঙ্গ, তরঙ্গ মানে কি, তরঙ্গ মানে হচ্ছে ঢেউ, ঢেউ ঢেউ বা ওয়েভ, ঠিক আছে? তো এই যে ঢেউ, এটা হচ্ছে আলোর কাঁপন বা আলোর নাচন লিখলে কিছুমাত্র সহজ হয় না, কিন্তু আলোক তরঙ্গের বদলে আলোর কাঁপন বা আলোর নাচন লিখলে এটা কিন্তু অতটা সহজ হবে না। আলোক তরঙ্গটা, হ্যাঁ, আলোর তরঙ্গ হিসেবেই লেখা যেতে পারে। পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা, ঠিক আছে? এটা কোশ্চেন আকারে আসতে পারে। পরিভাষার উদ্দেশ্য কি? হ্যাঁ, অর্থ সুনির্দিষ্ট করা, সংক্ষেপ করা। যদি বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে হয় তবে অনর্থক কথা বেড়ে যায়, তাই পাঠকের অসুবিধা হয়। এইগুলো কখন প্রয়োগ করা হবে? যখন দেখা যাচ্ছে বারবার প্রয়োগ না করে একই রকম শব্দ বারবার আসছে, তখন সেক্ষেত্রে সংক্ষেপ করার জন্য প্রয়োগ করা যেতে পারে। কিন্তু বারবার হচ্ছে একই রকম শব্দ প্রয়োগ করলে ভাষা জটিল হয়ে পড়বে, পাঠকের অসুবিধা হবে, অনর্থক কথাও বেড়ে যাবে। সাধারণের জন্য যে বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা হয় তাতে অল্প পরিচিত পারিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের সময় তার ব্যাখ্যা এবং স্থলবিশেষে ইংরেজি নাম দেওয়া আবশ্যক, কিন্তু পরে শুধু বাংলা পারিভাষিক শব্দটি দিলেই হবে। তার মানে কি, ধরো কোনো ইংরেজি শব্দ, নতুন শব্দ, বা কোনো বাংলা শব্দই মনে করো পরিভাষা থেকে এসছে, নতুন শব্দ, এখনো ভালোভাবে সব জায়গায় পরিচিতি পায়নি, শব্দটার মানে সবাই জানে না, ঠিক আছে? তার ফলে কি হলো, প্রথমবারের জন্য সেই শব্দটার মানে ডিটেলস লিখে দেওয়া হলো, যে জন্তুর যে প্রাণীর মেরুদণ্ড নেই, অর্থাৎ সে মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী, ঠিক আছে? এইবার আমি প্রথমবার এটা লিখে দিলাম, আমি পরিচয় দিয়ে দিলাম। পরের বারে গিয়ে যখন আমি এই জায়গাগুলো আসবে, তখন আমি আর যেসব প্রাণীর মেরুদণ্ড নেই লিখবো না, আমি ডিরেক্টলি অমেরুদণ্ডী লিখে বেরিয়ে যাব। তাহলে ভাষা সংক্ষিপ্ত হবে, হ্যাঁ, বিস্তারও বেশি হবে না, আর মানেটাও মানুষের বোধগম্য হবে। অর্থাৎ যে প্রবন্ধটা লিখবে, সে প্রবন্ধের প্রত্যেক কটা ওয়ার্ড যখন নতুন আসছে, ইংরাজি হোক বা বাংলা, সেই ওয়ার্ডগুলোকে আগে বিস্তারিত বলে নেবে যে এর মানেটা কিন্তু এই, তারপরে কি সেটা সংক্ষেপে লিখে দিক, অসুবিধা নেই। বোঝা গেল? আমাদের আলঙ্কারিকগণ, এই অলংকার হচ্ছে এমন জিনিস যেটা
ভাষায় যদি বারবার প্রয়োগ করা হয় তাহলে রচনা বা সেই এগুলো কঠিন হয়ে পড়ে। ঠিক আছে? অর্থালঙ্কার, শব্দালঙ্কার, এরকম বিভিন্ন অলঙ্কার আছে। কিন্তু আমাদের আলংকারিকগণ ত্রিবিধ অলঙ্কারের কথা বলেছেন। একটা অভিধা, অভিধা বলতে আবিধানিক অর্থ। লক্ষণা শব্দের লক্ষ্যার্থ বা উদ্দেশ্য। ব্যঞ্জনা অর্থাৎ ভেতরের অর্থ, গভীর অর্থ। বলছে এক কিন্তু ভেতরের মানে আরেকটা। তাই বলছে প্রথমটি শুধু আবিধানিক অর্থ প্রকাশ করে, যেমন দেশ। দেশ মানে ভারত, অর্থাৎ একটা স্থান বোঝাচ্ছে, এটা আবিধানিক হুবহু অনুবাদ। কিন্তু দেশের লজ্জা অর্থাৎ এটা কিন্তু লক্ষণা। দেশের লজ্জা মানে কিন্তু দেশ তো একটা জড়বস্তু, এই লজ্জা কি করে হতে পারে? দেশের লজ্জা মানে যারা দেশে বাস করে সেই দেশবাসীদের লজ্জা। বোঝা গেল? আবার অরণ্য, এর আবিধানিক অর্থ কিন্তু বন, কিন্তু অরণ্যের রোদন, এটা কিন্তু একটা প্রবাদ বাক্য। এর আবার ব্যঞ্জনা আছে, এটা আভ্যন্তরীণ অর্থ আছে। ঠিক আছে? মানে নিষ্ফল খেদ, মানে যেখানে অপাত্রে দান, পুরুমনে মুক্ত ছড়ানো, এরকম ব্যাপার। অরণ্যের রোদন মানে কি? যার কান্না কেউ শুনতে পাবে না, সেরকম খেতে কোনো লাভ নেই। নিষ্ফল নিষ্ফল জায়গায় তার আক্ষেপ প্রকাশ করেছে, যেখানে কোনো ফল নেই। ঠিক আছে? বুঝতে পারছো তো জিনিসটা যেগুলো বলছি? না বুঝতে পারলে বলবে। আচ্ছা, সাহিত্যে, সাধারণ সাহিত্যে লক্ষণা, ব্যঞ্জনা, উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি প্রভৃতি অলঙ্কারের সার্থক, আচ্ছা উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি এই দুটোই অর্থ অলঙ্কার। সার্থক প্রয়োগ হতে পারে, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে, সাধারণ সাহিত্যের ক্ষেত্রে এইগুলো প্রয়োগ হোক, ভাব গভীরতা আসবে, ভাষার গভীরতা আসবে, হ্যাঁ, শুনতে ভালো লাগবে, বিষয়গুলোর গভীরে ঢোকা যাবে। কিন্তু যখন বৈজ্ঞানিক সাহিত্য লেখা হবে তখন সেগুলোর অত বেশি প্রয়োজন নেই, সেগুলো অত না দিলেও চলবে। ঠিক আছে? যেটাকে সহজভাবে সাধারণ মানুষ বুঝতে পারে, বোধগম্য হয়, সেইভাবে কিন্তু লিখতে হবে। তার কথা মানে মেন প্রবন্ধকের বক্তব্য কিন্তু এইটাই। উপমার কিছু প্রয়োজন হয়, রূপক ও স্থলবিশেষ চলতে পারে, কিন্তু অন্যান্য অলংকার বর্জন করা উচিত। তাহলে কি কি প্রয়োগ করতে বলছেন তিনি? উপমা প্রয়োজন হোক, রক্তের মতো লাল। ঠিক আছে? রক্তের মতো লাল জবা ফুল, এই যে উপমা, একটার সঙ্গে একটা তুলনা বোঝাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, রূপক, রূপকও একটু অন্তর্নিহিত বিষয়। তো এইগুলো কিছু কিছু জায়গায় চলতে পারে, কিন্তু যতটা সম্ভব বর্জন করাই উচিত। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, কালিদাসের এই উক্তি কাব্যেই উপযুক্ত, ভূগোলে নয়। তাহলে হিমালয় পৃথিবীর মানদণ্ড, হিমালয় হচ্ছে পৃথিবীকে, পুরো পৃথিবীকে হিমালয় যেন ধরে রেখেছে। ঠিক আছে? সমগ্র পৃথিবীর মানদণ্ড হিমালয়, এটা কাব্যের ক্ষেত্রে উপযুক্ত, কিন্তু ভূগোলের ভাষায় এটা মিথ্যে, ভুল। ঠিক আছে? বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সহজ সরল স্পষ্ট হওয়া আবশ্যক, এ কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। অর্থাৎ বৈজ্ঞানিক প্রসঙ্গ যখন লেখানো হয়, প্রসঙ্গ মানে কি? প্রবন্ধ যখন লেখা হবে তখন সকল লেখকেরই মনে রাখতে হবে, স্পষ্ট, যথাযথভাবে স্পষ্টভাবে লিখতে হবে, বেশি কঠিন করলে হবে না, অলংকার বাদ দিতে হবে। বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আরেকটি দোষ প্রায় নজরে পড়ে। আচ্ছা, তিনি লাস্ট আরেকটা কথা বলেছেন যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, এই প্রবাদ যে কতটা ঠিক তার প্রমাণ আমাদের সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে পাওয়া যায়। মানে বেশি পড়াশোনা করেনি কিন্তু ভাব দেখায় এমন বেশি, মানে কি? দেখো না, আমাদের সোসাইটিতে অনেক মানুষ আছে না, যারা মানে ইংরাজিতে দেখা যাচ্ছে বিলো ক্যাটাগরি, কথায় কথায় আবার ইংরাজি ছাড়ে, তার মধ্যে ম্যাক্সিমাম ভুলভাল। ঠিক আছে? ইংরেজি বলতে হবে নিজের স্ট্যান্ডার্ড জাহির করার জন্য, কিন্তু বলছে সব বেশিরভাগ ভুলভাল। ঠিক আছে? তাই বলছে এই অল্প বিদ্যা ভয়ঙ্করী, মানে কি? অল্প বিদ্যা থাকলে সেগুলো ভয়ঙ্কর ভাবে পরিবেশিত হয়। কিছুদিন আগে একটা পত্রিকায় দেখেছি, তিনি উদাহরণ দিয়েছেন, অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র, তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর। মানে কি? এই যে কথাটা বলেছেন হুবহু অনুবাদ। ঠিক আছে? এইরকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। মানে কি? এই যে কথাগুলো বলা হয়েছে সাধারণ পাঠকের মানে বুঝতে পারবে না। তাই বলতে সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া। অর্থাৎ তিনি হয়তো কোনো প্রবন্ধে দেখেছিলেন, হয়তো কোনো পত্রতে দেখেছিলেন, পত্রিকায়, যে অখ্যাতনামা কোনো লিখেছেন, এমন কেউ ভুলভাল লিখেছেন, এবার সেইগুলো সাধারণ পাঠকের
ভুল ব্যাখ্যা দিচ্ছে, ঠিক আছে, ভুল শেখাচ্ছে। তাই বলছে দেখা যাচ্ছে যিনি ছাপাবেন তিনি যেন যেই বিষয়টা ছাপাতে দিয়েছে সেইটা যে জানে তার কাছ থেকে আগে যাচাই করে নিতে হবে যে এই বিষয়গুলো ঠিক লেখা কিনা, তারপরে সেটা ছাপাতে হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই তোমাদের বিচিত্রা গল্পদের থেকে নেওয়া হয়েছে, গল্পগ্রন্থ থেকে। আরো অনেক ছিল কিন্তু সেগুলো সংক্ষেপিত করা হয়েছে। ঠিক আছে, তাহলে বাংলা ভাষায় বিজ্ঞানের ক্ষেত্রে কি কি সমস্যা, কি কি সুবিধা অসুবিধা, সেইগুলো কিন্তু এখানে আলোচনা করা হলো।